শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা ভাবি চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমোচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে। আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন। রুম্পা ভাবি বিছানায় ঘুমোচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে ঘরে যান। মাটিতেই থাকবো। ধুর, আপনি সবসময় ঘাটতারামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন তো একসাথেই থাকবো। আচ্ছা যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পা ভাবিকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমোবো। আমি চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আছি। পদ্মজা চিন্তিত হয়ে আমিরের দিকে তাকালো। বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন আমি ঠিক আছি কিনা, তাই না? ভয় পাবেন না একদম। আমি দুই হাতে পদ্মজার দুই গাল ধরল। আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী, এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার স্যার। অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটি স্পর্শ, কথায়, ছন্দে তার হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তের আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। পরিণা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যায়। খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যায়, বলল পদ্মজা। পরিণা হেসে বললেন, এইটা আবার কখন লাগে? লইয়া যাও, তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ আছে, ওই যে ওই পাতিলটায়। পদ্মজা গরম গরম খিচুড়ি আর হাঁসের মাংস ভুনা নিয়ে আসে ঘরে। ঘরে ঢুকে দেখল রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করল, ভাবি, মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভ্রান্তের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা বিস্মিত, রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে, কেউ কি এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে ভাবি। ভাবি, ভাবি আমাকে কিছু বলো। ভাবি, ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়ল খাবারের ওপরে। এত গরম খাবারগুলো গাপুস গুপুস করে খেয়ে নিল। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে
পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেল। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে, মাথা দুই দিকে দিয়ে ইশারা করতে থাকে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসল। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ, বাইর হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঘরে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারে শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে। এত ঠান্ডা, রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ঠান্ডায় তার গায়ে কাঁটা দিচ্ছে। পদ্মজা রুম্পার দিকে চেয়ে দৃষ্টিপাত করল। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি, ছুটে চলে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল। এরপর সিঁড়ি শব্দ হয়। পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের জগ পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আহ বলে উঠে বসে। সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত দিয়ে রাখে। উৎকণ্ঠিত হয়ে বলে, আমি তোমারে ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতাছে। আঞ্চলিক ভাষায় রিনরিনে কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপ। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম আর কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢুকেছে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল, সেই ছেলেটাও নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম করে হলেও 20 বার তাকে কালী বলে ডেকেছে। অন্ধকারে নাকি তাকে দেখাই যায় না, এমন অনেক কথাই বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি। পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালী বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়ে শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে তাকে ডাকল, কালী বেয়ান। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকল, বেয়ান গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কি রে বেটা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে ধরল নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসল। মৃদুল জোরে বলল, আরে বেয়ান কি কানে শোনে না? কাল তো ঠিকই শুনেছিল। ঠান্ডা কি কানের ভেতরে ঢুকে গেছে? ও কালী বেয়ান, বেয়ান। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙ্গুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলেও শিক্ষা দেয়নি না? যারে তারে যা ইচ্ছা ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সাথে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালো বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি জানো না। আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি,
কোথাকার কে আপনি? এই ফর্সা চামড়ার দেমাক দেখান। আর একবার আমাকে কালি বললে আমার সে খারাপ কেউ হবে না। কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথমে একটা মুখ। মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলেছে, তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল, আর এই কালো মেয়েটা তাকে এমনভাবে অপমান করলো। মৃদুল রাগে বৈঠা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকায় ধাক্কা খেল, ফলে নিমেষে দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করল, মৃদুল ভাই, আমি আইতাম কেমনে, বৈঠাটাও ফেলাই দিস। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো পেছনে। সত্যি নৌকা অনেক দূর চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে বাচ্চা ছেলেটি সাঁতরে আসবে কিভাবে? মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনাবরত প্রশ্ন করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল, যেন এই পায়ের শব্দগুলো সে চেনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা স্বরে বলল, এখান থেকে চইলা যাও বোন, আর আগাইও না। ওরা পিশাচের মতো, সিরা খাইয়া ফেলবো। ওদের দয়া মায়া নেই। তুমি অনেক ভালা, তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি এইখানে থাইকো না। তুমি এই বাড়ির কারোর লগে যোগাযোগ রাখো না। ওরা কি করেছে ভাবি? অনুরোধ করছি, আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি আমি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল, পেছনে পেছনে। পরম মুহূর্তেই দরজা ঠেলে রুমে ঢোকে খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থেকে যাও, বাইর হও কইতাছি। অনেক অবাধ্যতা দেখাইছো, আর দেখায়ও না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে উঠল, গাঢ় লাল। সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাকুন? রুম্পা ভাবি পাগল? পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগি। পদ্মজা থমকে গেল। খলিল বললেন, বাইর হইয়া যাও বউ। পদ্মজা নাছোড়বান্দা হয়ে বলল, যাব না। পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ায়। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার আপনি পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। ভোর হয়েছে কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যে মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পদ্মজা আলোক ঘরের সামনে থেকে বারান্দায় চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের ওপরে 3-3টে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা, রানী আপা, রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই এমন ঘটনা ঘটল। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানী আপা,
শীতে মইরা যাইতাছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকবো? পূর্ণা কাঠখোট্টা গলায় বলল, রানী আপা এখানে নাই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার কণ্ঠস্বরে পাল্টা জবাব দিল, তোমারে কি কইছি আমার কথার উত্তর দিতে? আমার ইচ্ছে হইলে আমি চেঁচাবো, তোমার ভালা না লাগলে কানে ফাত্তর ঢুকাইয়া রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসব। মৃদুল চোয়াল শক্ত রেখেই আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে শব্দ জাতীয় করে কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতর ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো রয়েছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে যাবে। সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পেছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে গিয়ে মগাকে পেল। মগা ঝিমোচ্ছে। মগা ভাইয়া। সেখানে গিয়ে মগাকে পেল। মগা ঝিমোচ্ছে। মগা ভাইয়া। মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা? মগা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি একটা শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের এক হাত দূরে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। আর রাগ দেখানো সম্ভব নয়। রাগের আগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতেই হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখোশটি আবিষ্কার করল। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেল তেলে ভাব, চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখ এত থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না পূর্ণা। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে নিয়ে মিনমিনিয়ে বলল, শার্টটা। পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকে ঝড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুল পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে করছে না, মোটেও ইচ্ছে করছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকে দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতিটা অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন দিচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারুর হাতে থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরো কি যেন বলে চলে যান। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে থাকে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না। দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে একটা আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তা তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গায় দাঁড়িয়েই থাকে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই।
আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতায়। শা শা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডানে একবার বামে দুলে পড়ছে। আলোক ঘরের পেছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জবুথবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালোভাবে টেনে নেয় শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে আবার বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখল। শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোলো। তখন নাকে একটা বিশ্রী বোটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তত তীব্র হচ্ছে। এর মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়। উল্টো ঘুরে বাইরে উকি দেয়। ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখে পড়ে আমিরকে। পদ্মজা সবকিছু ভুলে ছুটে আসে নিচের তলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে। যেভাবে পারছে সেভাবে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ, হাওলাদার, রিদওয়ান, আমিনা সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ান কুঁকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল ঘুষি ও থাপ্পড় দিয়ে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন? আপনি পাগল হয়ে গেছেন, ছাড়ুন ছাড়ুন। আমির পদ্মজার কি করছেন? আপনি পাগল হয়ে গেছেন, ছাড়ুন ছাড়ুন। আমির পদ্মজার কথার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সেই অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল আর পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে, দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলল, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছোস, করতে দিছি আমি। আমার বউয়ের গায়ে হাত কেন দিছোস? কোন সাহসে? মৃদুল স্যার, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। সাসি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বলে, এই কামড়া কামড়ি থামাও তুমি, আল্লাহর দোহাই লাগি। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছেই না। আর আমিরের এমন রাগ সে কখনো দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে, এটা ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কঠিন কণ্ঠে বলল, ছাড়ুন ছাড়ুন বলছি। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। দুই হাত দূরেই নারিকেল গাছ ছিল। সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই পদ্মজা দুই হাত আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে দাঁড়িয়ে আছেন, থামানোর চেষ্টা অবধি করছেন না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করল। মৃদুল চেষ্টা করল, কিছুতেই কিছু হয় না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখনই দুটি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য
পদ্মজা চোখ তুলে তাকায়, মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা, যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল। সে লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদুল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমি ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু একটা বলতে চাইল, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে একটা বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উত্তেজিত হয়ে দৌড়ে আসে। আমিনা, রনি, খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বললেন, তাড়াতাড়ি গঞ্জে যা, বিপুল ডাক্তারকে নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? ফরিনা তখনও দূরে ঠায় দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি